নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যদি গল্প পাঠ ভালো লাগে তাহলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজ নিয়ে এসেছি লেখিকা সুচিত্রা ভট্টাচার্যের ছোট গল্প চাপ। ম্যাডাম, আজ বেরোননি যে বড়, অফিস নেই? প্রশ্নটা শুনে সিঁড়ির ল্যান্ডিংয়ে দাঁড়িয়ে গেল আরতি নন্দী, আমার 4 তলার প্রতিবেশী। বছরখানেক হলো এসেছে এই আবাসনে। মুখোমুখি ফ্ল্যাট হওয়ার সুবাদে আলাপও জমেছে মোটামুটি। কর্তা রাইটার্সের চাকুরে, গিন্নি আছে ফুড ডিপার্টমেন্টে। একটি মাত্র ছেলে বাবলাকে নিয়ে 3 জনের নিটোল সংসার। আরতির হাতে একখানা প্লাস্টিকের প্যাকেট, তরবরিয়ে উঠছিল বলে হাঁপাচ্ছে রীতিমতো। বছর 45-এর গোলগাল মুখখানা বেশ লাল। দম নিতে নিতে বলল, ছুটি নিলাম দাদা, মাস দেড়েকের। হঠাৎ? ছেলের পরীক্ষা যে, এই সময়টায় কেউ একজন বাড়ি না থাকলে চলে? ঘরে বসে পাহারাদারি চালাবেন নাকি? উপায় কি দাদা, শেষ মাসটাই তো সবচেয়ে ভাইটাল। আর মাত্র 29 দিন বাকি। দেখ না দেখ ফুরুত করে চলে যাবে। আরতির স্বরে অকৃত্রিম উদ্বেগ। বড্ড চিন্তায় আছি দাদা, কি বলবো। ভয়ানক ফাঁকিবাজ হয়ে গেছে বাবলাটা। পরীক্ষার মুখে এসে আর পড়াশোনায় মন নেই। চান্স পেলেই টিভি দেখতে বসে যাচ্ছে, নয়তো সিডি চালিয়ে গান। এছাড়া বন্ধুদের কিরিং কিরিং তো আছেই। বলুন তো দেখি, পরীক্ষার আগে এত কি কথা থাকে বন্ধুদের? আরে বাবা, যে যার মতো পড় না, অন্যকে ডিস্টার্ব করা কেন? আর বাবলাটাও হয়েছে ক্যাবলা কার্তিক, বোঝে না বন্ধুরা কেমন করে কায়দা করে ওকে। কি কাণ্ড, এ তো FM চ্যানেল শুরু হয়ে গেল। আরতি দেবীর এই এক দোষ, একবার ধরটাই পেলে তাকে থামানো মুশকিল। আর ছেলের প্রসঙ্গ উঠলে তো প্রায় অপ্রতিরোধ্য। এখন একটানা বলে যাবে বাবলা কত নির্বোধ, তার পরীক্ষা খারাপ করে দেওয়ার জন্য কি কি গভীর চক্রান্ত চলছে, কত কৌশল করে ছেলেকে বাঁচিয়ে বাঁচিয়ে রাখে আরতি, হেন তেন। মাঝে প্রশ্নের প্রয়োজন নেই, নিজেই সওয়াল করবে, নিজেই জবাব দেবে। সামনে শুধু একজোড়া কান থাকলেই যথেষ্ট। কথার তোর রুখতে দেতো হেসে বললাম, হা হা, অত টেনশন করছেন কেন? বাবলার হয়তো প্রিপারেশন কমপ্লিট, এখন একটু রিল্যাক্স করতে চাইছে। ছাই কমপ্লিট। আরতি ঝামড়ে উঠল। ফিজিক্সের রিভিশন এখনো কতটা বাকি। তারপর ধরুন অঙ্কের স্যার বলছিলেন টেস্ট পেপার সলভ করতে এখনো নাকি সময় বেশি নিচ্ছে। ধুত, ওসব নিয়ে ভাববেন না, ঠিক মেকআপ করে ফেলবে। সান্ত্বনা দেওয়ার ছলে কবজি উল্টে ঘড়ি দেখলাম। মাধ্যমিকে তো বাবলা দারুণ রেজাল্ট করেছিল। হ্যাঁ, প্রায় 90% ছিল, উইথ 6খানা লেটার। আরতির চোখে মুখে এবার প্রচ্ছন্ন শ্লাঘা। আর 20-22টা নম্বর বেশি পেলে র্যাঙ্ক এসে যেত। তবে অত মার্কস পেয়েছিল বলেই তো দুশ্চিন্তা দাদা। রেজাল্টটাকে তো ধরে রাখতে হবে, চেষ্টা করতে হবে আরো বেটার করার। তারপর ধরুন জয়েন্টে বসবে, IITর অ্যাডমিশন টেস্ট দিচ্ছে, ওগুলোর প্রস্তুতিতেও তো ফাঁক থাকলে চলবে না। ওখানে হাই র্যাঙ্ক না করতে পারলে তো ফিউচার ডুম। আমাদের এত বছরের পরিশ্রম পুরো জলে। বলেই প্লাস্টিক প্যাকেটটা তুলে ধরেছে আরতি। এই তো দেখুন না, কপি করতে টাইম নষ্ট হবে বলে ইংলিশের সাজেশনটা ছুটে ছুটে জেরক্স করে আনলাম। টুকেও দিতে পারতাম, কিন্তু আমার হাতের লেখাটা যা খারাপ। আরতির করুণ মুখশ্রী দেখে হাসি পেয়ে যাচ্ছিল। তবু সহৃদয় সুরেই বললাম, সত্যি আজকাল ছেলে মেয়ের জন্য বাবা মাকে যে কত ধকল নিতে হয়। আপনি এসব আর কি বুঝবেন দাদা, বিয়ে থা করেননি, ঝাড়া হাত পা, ছেলেপুলে মানুষ করার ঝক্কি ঝামেলা নেই। আলগা রসিকতাটুকু ছুঁড়েই আরতি ফের সিরিয়াস। তবে পরিশ্রমে আমার কষ্ট হয় না, বিনিময় শুধু চাই বাবলার রেজাল্টটা আমাদের মনের মতো করুক। বলুন, এটা কি খুব বেশি চাওয়া? না না, তা কেন? আপনি প্রফেসর মানুষ, বাবলা আপনাকে খুব রেসপেক্ট করে। ছেলেটাকে একটু বুঝিয়ে বলবেন তো।
আরতির স্বরে অনুনয়। স্যাররা তো পাখি পড়ার মতো করে ওকে তৈরি করছে। বাবলাও যেন এই শেষ কটা দিন আর একটু মনোযোগী হয়। আমোদ আহ্লাদ, গান, টিভি, বন্ধু বান্ধব তো সারা জীবনই থাকবে, ঠিক কিনা বলুন? আমার জীবন দর্শনের সঙ্গে আরতির যুক্তিগুলো মেলে না। তবু আরো 2-3 মিনিট হুঁ হাঁ করে কেটে পড়লাম মানে মানে। কলেজের দেরি হয়ে যাচ্ছে, 11:30টার ক্লাস, তার আগে তো পৌঁছতেই হবে। অটো রিকশায় বসে আরতির কথাগুলো নিয়ে নাড়াচাড়া করছিলাম। ছেলের সম্পর্কে আরতির মস্ত ধারণা, কিন্তু বাবলা কি সত্যিই ততটা মেধাবী? বিচার করার মাপকাঠিটাই তো গড়বড়ে। ছোট থেকেই তো মাস্টারমশাইদের গ্যাটিস দিয়ে দিয়ে চলছে। সামনাসামনি কথা বলেও তো দেখেছি, তেমন দুর্ধর্ষ কিছু লাগেনি। গড়পড়তা ছেলেদের তুলনায় হয়তো একটু ধারালো, ব্যাস। মাধ্যমিকে নাকি 5-5খানা টিউটার ছিল বাবলার। তারা নির্ঘাত জোর রোগড়েছে ছেলেটাকে। 90% নম্বরের অনেকটাই কি তাদের ভাগে পড়ে না? এবার 4 জন মাস্টার জুড়েছে আরতিরা, কিন্তু ঘোড়ার জোরে বাবলা নামের রথটা এবারেও বাজিমাত করবে তার কি কোনো গ্যারান্টি আছে? জ্যাকপট না পেলে ধাক্কা সামলাতে পারবে তো বাপ মা? কেন যে আশাকে ফুলিয়ে ফাঁপিয়ে মনের ওপর অযথা চাপ তৈরি করে মানুষ? বেজায় ব্যস্ত ছিলাম কদিন। বেঙ্গালুরু থেকে ন্যাকের টিম আসছে। কলেজে এখন সাজো সাজো রব। পুঙ্খানুপুঙ্খভাবে তারা দেখবে কোন বিভাগের কি হাল। প্রিন্সিপালের বাই চেপেছে প্রতিটি ডিপার্টমেন্টকেই ঝটপট 2খানা সেমিনার নামাতে হবে তার আগে। কাকে কাকে বক্তৃতা দেওয়ার জন্য ধরে আনা যায়, কি কি টপিক থাকবে স্থির করতে মিটিং বসছে সকাল বিকেল। খেটে খুঁটে বিশাল একটা ডেটাশিটও বানাতে হলো। বিভাগীয় সমস্ত অধ্যাপকের যাবতীয় ঠিকুজিকুষ্টি, কে কবে কোথায় কি পেপার পাবলিশ করেছে তার সংক্ষিপ্ত বিবরণী, ছেলে মেয়েদের পাশের হার ফেলের হিসেব, মাঝপথে কটা ছাত্র অনার্স ছেড়ে পালালো, এমএ করে কজন দিগ্গজ হয়েছে, প্রাক্তনীরা জীবনে কতটা প্রতিষ্ঠিত, নাকি ইতিহাস পড়ে আলু চাষে মন দিয়েছে। এত ফিরিস্তি সংগ্রহ কি মুখের কথা? ক্লাস ক্লাস চুলোয়, জাবদা খাতা ঘাঁটতে ঘাঁটতে নাভিশ্বাস ওঠার জোগাড়। এই ঝুট ঝামেলার মধ্যেই হঠাৎ একদিন বাবলার সঙ্গে দেখা। কলেজ থেকে ফিরছি, সন্ধে হয়। আমাদের বাড়ির রাস্তাটায় পা রাখতেই নজরে পড়ল উল্টো দিক থেকে বাবলা আসছে। দুলে দুলে স্লথ পায়ে হাঁটছিল, দাঁড়িয়েছে আমায় দেখে। হেসে জিজ্ঞেস করলাম, কি হে, আজ কেমন? উদাস মুখে বাবলা বলল, চলছে। এক্সামের আর কদিন? 18। এই সময় হঠাৎ বইপত্র ফেলে বেরিয়ে পড়েছ যে? 8 ঘন্টার ছুটি পেয়েছি, একটু হাঁটছি রাস্তায়। আহা বেচারা, কারাগারের বাইরে এসেছে যেন। ম্রিয়মান ছেলেটাকে একটু চাঙ্গা করতে চাইলাম। বললাম, দ্যাটস গুড, সারাদিন তো বদ্ধ ঘরে কাটছে, ঠেসে এখন মগজে ফ্রেশ এয়ার ভরে নাও। হঠাৎই ফিক করে হাসল বাবলা। বাতাসে বড় দূষণ জেঠু, জোরে শ্বাস নিলে লাংসে কালি পড়ে যাবে। খাসা বলেছ তো। আমিও হেসে ফেলেছি। চোখ নাচিয়ে জিজ্ঞেস করলাম, তা মাঝে মধ্যে টিভি দেখাটা কি চলছে এখনো? বাবলা ঘাড় চুলকোল। মা কেবল কানেকশন অফ করে দিয়েছে। বাহ, ফুল প্রুফ বন্দোবস্ত, কোনো চান্সেই যায়নি তোমার মা? আলগা চাপড় দিলাম ছেলেটার কাঁধে। আরে চিন্তা কি, মাত্র তো কটা দিন, তারপর 24 ঘন্টা টিভি খুলে রেখো। বাবলা মাথা নাড়ছে। ততদিন যদি ইচ্ছেটা থাকে। তোমার ইচ্ছেগুলো বদলায় বুঝি? বদলাতেই পারে, হয়তো তখন সারাক্ষণ শুয়ে শুয়ে কবিতা পড়লাম। কবিতা তোমার ভালো লাগে? ভালোবাসি। বেশ তো, আমার কাছে অনেক কবিতার বই আছে, নিয়ে যেও। আপনিও কবিতা পড়েন? হই আর কি, মনের রসদ লিটারেচার ছাড়া আর কোথায় পাবো বলো? কথাটা মাকে বলবেন। বাবলা যেন সহসা আনমো না। জানেন তো জেঠু, আমার খুব লিটারেচার নিয়ে পড়ার ইচ্ছে ছিল, পাত্তাই দিল না বাবা মা। বুকে কোথাও যেন ঠক করে বাজলো কথাটা। কি আর করা, এটাই তো সময়ের ট্র্যাজেডি। সাহিত্য অধ্যয়ন এখন
মধ্য আর নিম্ন মেধার অবলম্বন। তবু হালকাভাবেই বললাম, গল্প কবিতা তো তুমি এমনিই পড়তে পারো, ইঞ্জিনিয়ার সায়েন্টিস্ট হলেও। আচ্ছা জেঠু। বাক্য সম্পূর্ণ হওয়ার আগেই বাবলা দুম করে বলে উঠেছে, কি রকম র্যাঙ্ক থাকলে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পাওয়া যায় জয়েন্টে? আকস্মিক প্রসঙ্গ বদলে আমি পলকের জন্য থতমত। হতচকিত ভাবটা সামলে নিয়ে বললাম, এখন তো ইঞ্জিনিয়ারিংয়ে প্রচুর সিট। না না, যেখানে সেখানের কথা বলছি না, যাদবপুর বা শিবপুর। সবাই বলছে ফার্স্ট 200-এর মধ্যে না থাকতে পারলে নাকি কোনো চান্স নেই। হতে পারে, আমি তো ইতিহাসের লোক, জয়েন্টের খবর ঠিক রাখি না। তবে আমার এক কলিগের মেয়ে যাদবপুরে পড়ছে, তার বোধহয় 90-90 পজিশন ছিল। আর আইআইটিতে? এখন তো অনেকগুলো আইআইটি। বাবলা বিড়বিড় করে বলল, অবশ্য কম্পিটিশনও খুব টাফ। আমাদের স্কুলের অনির্বাণ বসু গত বছর এইচএসে 9th হলো, কিন্তু কোনো আইআইটিতেই কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পেল না। তো? না কিছু না, এমনি ভাবছিলাম। বেশি ভেবো না, আইআইটিতে না পড়লে কি জীবন বৃথা হয়ে গেল? তা নয় জেঠু, রিমলিদি মানে আমার পিস্তুত দিদি কানপুর আইআইটিতে কম্পিউটার পেয়েছে। তো এখন আমি যদি শেষমেশ যাদবপুর শিবপুরেও না পাই, তো অন্য কোথাও পড়বে। তুমি যথেষ্ট ভালো স্টুডেন্ট, কোনো না কোনো ইঞ্জিনিয়ারিং কলেজে একটা ভালো ডিসিপ্লিন পেয়ে যাবেই। না না, তাহলে তো চলবে না। বাবলা জোরে জোরে মাথা নাড়ল। মা প্রচণ্ড হার্ট হবে, বাবাও। তাছাড়া প্রাইভেট কলেজগুলোতে ব্যাপক খরচা, বাবা মার উপর হেভি প্রেশার পড়বে। স্থির চোখে একটুক্ষণ দেখলাম বাবলাকে। সদ্য কৈশোর পেরোনোর ছেলেটাকে ধন্দ রোগে পেল নাকি? একটু কড়াভাবেই বললাম, তোমাকে এত সব কে ভাবতে বলেছে? এখন শুধু পাখির চোখটা দেখো, সামনে এক্সাম। বাবলার মুখে আর টু শব্দটি নেই। মাথা নামিয়ে আঙুলের নখ খুঁটছে। মিনিট খানেক দাঁড়িয়ে থেকে ফ্যাকাশে হেসে বলল, চলি। বাবলার হাসিটা কেন যেন ভালো লাগলো না। ঘুরে তাকিয়ে ছেলেটাকে দেখছিলাম। ভারী আনমনা এক ভঙ্গি, উদাসীন পথ চলা। শুধু বাবা মার কথা ভেবেই কি নিজের ওপর বেশি চাপ তৈরি করছে ছেলেটা? না, এ তো ভালো নয়। বাবলার বাবা মাকে রেখে সাবধান করে দেব? আরতিকে বলে লাভ নেই, সে নিতান্তই অবুঝ। এক কানে ঢুকিয়ে অন্য কান দিয়ে বার করে দেবে। বরং বাবলার বাবাকেই সময় সুযোগ বুঝে। সুযোগ মিলল রোববার। আবাসনের ফ্ল্যাট মালিকদের মিটিং ছিল একতলায়। রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা, জেনারেটর বসানো, আরও অজস্র হাবিজাবি বিষয়। বাকবিতণ্ডা চলল বহুক্ষণ। সভা ভাঙল রাত 9টায়। বেরিয়ে সুব্রত নন্দীকে আলাদা ডেকে নিয়েছি। সামনের ছোট্ট লনটায় গিয়ে দাঁড়ালাম। ফুরফুরে হাওয়া বইছে, ফাল্গুনের নরম বাতাস। একটা সিগারেট দিলাম সুব্রতকে, নিজেও ধরিয়েছি। ধোঁয়া ছেড়ে হালকাভাবেই বললাম, ছেলের পরীক্ষা তো এসে গেল? হ্যাঁ, শিয়রে সমন। সুব্রতর কপালে ভাঁজ। কি যে করবে। আহা, বেচারা খাটছে তো প্রাণপণ। মাধ্যমিকে পেরেছে, এইচএসেও পারবে। তবু ভয় তো থেকেই যায় দাদা। কেমন কোয়েশ্চেন হবে, কি লিখে আসে, কে খাতা দেখে, কিংবা হয়তো জানা অঙ্কই ভুল করে ফেলল। আননোন ফ্যাক্টর নিয়ে টেনশন করতে নেই সুব্রতবাবু। মাঝখান থেকে আপনাদের উদ্বেগ তো ছেলেটাকে এফেক্ট করবে। বুঝি তো, কিন্তু মনকে বুঝ দিতে পারি কই? সুব্রত একবার ঊর্ধ্বপানে তাকালো। আকাশে খয়াটে চাঁদ, ছেঁড়া ছেঁড়া মেঘে ঢাকা। দৃষ্টি নামিয়ে এনে সুব্রত বলল, আসলে হয়েছে কি জানেন, এর ফিউচারের ওপর আমরা ব্যাংক করে আছি তো। নিজেদের গোটাটা জীবন ঘষ্টে ঘষ্টে কাটলো। এই বয়সে এসে কায়েক ক্লেশে একটা ফ্ল্যাট কিনতে পারলাম। লোনে লোনে চোখে অন্ধকার দেখি। ছেলেটাকে যদি কিছু বানাতে না পারি। সে বাবলা আপনাদের নিরাশ করবে না। আপনার মুখে ফুলচন্দন পড়ুক দাদা, আমাদের সর্বস্ব তো ওই বাবলা। কত কাঠখড় পুড়িয়ে ওকে একটা নামি স্কুলে ভর্তি করেছিলাম জানেন। একে ধরে তাকে তেল মেরে, তার উপর 30,000 টাকা ডোনেশন।
ভাবুন একবার, তখন আমরা কর্তা গিন্নি ক পয়সাই বা মাইনে পাই। অতগুলো বাড়তি টাকা বার করতে জিভ বেরিয়ে গিয়েছিল। এরপরে মাস মাস 600 টাকা টিউশন ফি, তারও আবার বছর বছর ইনক্রিমেন্ট আছে, এখন তো 1200। এছাড়া প্রাইভেট পড়ানো, আজ স্কুলে এই চাই কাল ওই চাই, বছরে না হোক 25-30 হাজারের ধাক্কা। দুজনে চাকরি করেও মাথা খারাপ হওয়ার দশা। চুলচেরা হিসেব করে দেখলে অলরেডি বাবলার পিছনে 5-6 লাখ টাকা খরচ তো হয়েই গেছে। আশ্চর্য বাবা তো আপনি! মুখ ফসকে বেরিয়ে গেল। ছেলেকে মানুষ করার হিসেব কষছেন? আরে না, ওটা কথার কথা। রক্ত জল করা পয়সা তো, তাই হঠাৎ হঠাৎ মনে এসে যায়। সুব্রত হেসে ফেলল। সিগারেটে একটা বড় টান দিয়ে বলল, তবে দাদা, এটা তো মানবেন, ছেলের জন্য যা করেছি তার বিনিময়ে ভালো কিছু আশা করাটা মোটেই অন্যায় নয়। আমাদের চাওয়াটা কার জন্য? অফকোর্স বাবলা। আজ যদি সে সাইন করে, বছরে 20-30 লাখ মাইনে পায়, তাতে আসল ফায়দাটা কার? আমরা তো কিছুই হতে পারিনি। আমাদের সেই না হতে পারার অতৃপ্তিটা ও পূর্ণ করবে না? অন্তত বুক ফুলিয়ে বলতে তো পারবো, আমাদের ছেলে এই এই হয়েছে। ব্যাস, ওইটুকুই তো আমাদের লাভ। সবই তো বুঝলাম ভাই, কিন্তু বাবলা কি একটু বেশি প্রেসারে পড়ে যাচ্ছে না? ওই চাপটুকু তো ওকে নিতেই হবে দাদা। সুব্রত কাঁধ ঝাঁকালো। এই কম্পিটিশনের দুনিয়ায় টিকে থাকতে গেলে তো প্রতি পদে চাপ। সবাই এগিয়ে যাবে, বাবলা পিছিয়ে পড়বে, এ তো হতে পারে না। অতএব চাপটাও ওর ওপর রাখতেই হবে। যুক্তিটা হয়তো ফেলনা নয়, আবার মানতেও কেমন গা শিরশির করে। এই অবিরাম স্নায়ুযুদ্ধ চালিয়ে যাওয়াই কি বেঁচে থাকা? পৃথিবীর রূপ রস গন্ধ বর্ণ বুঝি বাবলাদের জন্য নয়? একটা অন্ধকার সুরঙ্গে এক পাল ইঁদুরের একজন হয়ে লাগাতার ছুটে চলাই এখন বাবলাদের নিয়তি। আমাকে নিশ্চুপ দেখে সুব্রত বোধহয় কিছু আন্দাজ করেছে। টোকা মেরে সিগারেটের শেষটুকু কম্পাউন্ডের ওপারে ফেলে বলল, আমারও কি খারাপ লাগে না দাদা, কিন্তু করবোটা কি? 7টা নয় 5টা নয়, একটা মাত্র ছেলে। তার কাছে চাইবো না তো কার কাছে চাইবো বলুন? সে ছাড়া আর আমাদের আছেই বা কে? তা ঠিক, নিউক্লিয়াস ফ্যামিলির শুধু মজাটুকুই তো নিলে হবে না, হ্যাপাটাও তো বইতে হবে। তা হ্যাপা যে এমন চেহারা নিতে পারে, সুব্রত আরতি বুঝি স্বপ্নেও ভাবিনি। আমিও না। হায়ার সেকেন্ডারি পরীক্ষার ঠিক আগের রাতে নেমন্তন্ন ছিল দিদির বাড়িতে। ফিরতে ফিরতে 10:30। কম্পাউন্ডে ঢুকে দেখি ভেতরে একটা ছোটখাটো জটলা। 1 তলা 2 তলা 3 তলার অনেকগুলো মুখই দেখা যাচ্ছে। অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? দোতলার পরিমলবাবু বললেন, বাবলাকে পাওয়া যাচ্ছে না। বুকটা ছ্যাঁত করে উঠল। হতভম্ব মুখে বললাম, সে কি, কখন থেকে? বিকেলে ডট পেন কিনতে বেরিয়েছিল, তারপর থেকে আর ট্রেস নেই। ঠিকঠাক খোঁজ নেওয়া হয়েছে? হ্যাঁ, বন্ধু বান্ধবদের বাড়ি আত্মীয় স্বজন কোথাও নেই। সর্বনাশ, তাহলে তো থানায় ইনফর্ম করতে হয়। গিয়েছিল তো। পিছন থেকে রুদ্ররূপ বলল, সুব্রতদা আর সুব্রতদার শালা এই তো মিসিং ডায়েরি করে ফেলল। অ্যাক্সিডেন্ট কিছু হয়নি তো? দূর মশাই, 5 পা দূরেই তো পেনের দোকান, দুর্ঘটনা ঘটলে কি খবর আসতো না? হয়তো ক্যাজুয়ালি দূরে কোথাও গিয়েছিল। তাই বা যাবে কেন, কাল থেকে যার পরীক্ষা। আমি থম মেরে গেছি। চোখের সামনে ভেসে উঠল কদিন আগের ছবিটা। আপন মনে দুলে দুলে হেঁটে যাচ্ছে বাবলা, কোনো দিকে দিকপাত না করে। কি উদাসীন যে ওই চলা। কে যেন একটা বলে উঠল, লেকের দিকটা খোঁজে এলে হতো। আর একজন বলল, মান্তুরা তো গিয়েছে, টর্চ মেরে মেরে প্রত্যেকটা শীট জলের ধার। আর যদি জলেই, তাহলে তো গন কেস, বডি ভেসে উঠতে উঠতে কাল সকাল। রেল লাইনের দিকে যায়নি তো? যা, কি যে বলেন না। সকালেই তো আমার গিন্নির সঙ্গে বাবলার দেখা হলো। ছাদে জামা কাপড় মেলে নামছিল, বাবলা তখন গ্যাসওয়ালার সঙ্গে কথা বলছে। গিন্নি উইশ করতেই বাবলা নাকি হেসে থ্যাঙ্কস বলেছে। বেলা 11টাতেও যার জোভিয়াল মুড, সে কেন ওসব করতে যাবে? কিচ্ছু বলা যায় না মশাই, আজকালকার ছেলে মেয়েদের কখন যে কি মতি হয়।
এই তো আমার কলিগের শালার মেয়ে, লেখাপড়ায় ব্রিলিয়ান্ট। মাকে সিঙ্গারা আনতে পাঠিয়ে ভরা বিকেলে ওড়নার ফাঁস লাগিয়ে ঝুলে পড়ল। কান মাথা ঝাঁঝা করে উঠল এবার। অসার বুকে সরে এসেছি জটলা থেকে। 4 তলায় উঠে পায়ে পায়ে ঢুকলাম বাবলাদের ফ্ল্যাটে। সামনেই সোফায় সুব্রত কপালের রগ টিপে বসে। ডিভানে নিথর আরতিকে ঘিরে আছে 2-4টে আধ চেনা মুখ। কোথাও কোনো আওয়াজ নেই, যেন একটা দম চাপা নৈশব্দ টুটি টিপে আছে ফ্ল্যাটটার। আচমকাই নীরবতা খান খান। আমাকে দেখে সুব্রত হাউমাউ করে উঠেছে। এ কি হয়ে গেল দাদা? কাছে গিয়ে পিঠে হাত রাখলাম। শান্ত হন, ধৈর্য রাখুন। হার ধৈর্য, জীবনটাই আমাদের শেষ হয়ে গেল, ফিনিশ। বেঈমান বেঈমান। আরতির সুতীক্ষ্ণ স্বর ঠিকরে এলো। এইভাবে আমাদের কাঁদিয়ে? বাক্য শেষ হলো না। সত্যি সত্যি কান্নায় ভেঙে পড়েছে আরতি। আমি চোখ বুজে ফেললাম। আবার সেই সন্ধেটা ঝলসে উঠেছে। দুলে দুলে হাঁটছে বাবলা। ওই উদাসীন চলা কোথায় গিয়ে থামে? রাতভর চিরুনি তল্লাশি চলল শহরময়। না, সন্ধান মিলল না বাবলার। হাসপাতাল, মর্গ, রেল লাইন, পার্ক, গঙ্গার পার সব দেখা হলো, কোথাও নেই। একজোড়া ডট পেন কিনতে গিয়ে বাবলা যেন ভুস করে উবে গেছে। সকালেও দুরু দুরু বুকে অপেক্ষা করছি, এই বুঝি কোনো দুঃসংবাদ এলো। অন্য চিন্তাও আনাগোনা করে মনে। 18 বছরের ছেলেটা যদি কোথাও পালিয়েও গিয়ে থাকে, সুব্রত আরতির কপালে অনেক বেশি দুঃখ আছে। মৃত্যু তো তাও এক ধরনের সমাপ্তি। শোকতাপের এক সময় না এক সময় ইতি হয়। নিরুদ্দেশ মানে তো আশা নিরাশার অনন্ত দোলাচল। প্রতীক্ষা, শুধুই প্রতীক্ষা, হয়তোবা জীবনভর। কলেজ যাওয়ার প্রশ্ন ওঠে না, বাড়িতেই ছিলাম। হঠাৎই দুপুরে সুব্রত ছুটে এসেছে। পিছনে হুড়মুড় করে আরতি। উদ্ভ্রান্তের মতো সুব্রত বলল, দাদা দাদা, বাবলাকে পাওয়া গেছে। সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠেছি। কোথায়? হাওড়ার এক হোটেলে। কে বলল? বাবলা নিজেই, এক্ষুনি ফোন করেছিল। হঠাৎ বাড়ি ছেড়ে হাওড়ায়? এবার পরীক্ষা দেবে না, পাছে আমরা জোরজার করি তাই। কিন্তু কেন দেবে না? বোকার মতো কথাটা বলেই তাড়াতাড়ি শুধরে নিয়েছি নিজেকে। তা গৃহত্যাগী হওয়ার বাসনা একদিনেই মিটে গেল? বাংলা পেপারটা শেষ হতেই বাবু নিশ্চিন্ত হয়েছেন। কি ছেলে! আরতি কোকিয়ে উঠেছে। বাবলার পেটে পেটে এই মতলব ছিল? সুব্রতর মুখে বিচিত্র ভাঙচুর। কি ভয়ঙ্কর চাপে ফেলেছিল বলুন তো। বলতে ইচ্ছে হলো, এটা বোধহয় আপনাদের পাওনা ছিল। পারলাম না, কোথায় যেন বাঁধল। হেসেই বললাম, যাক, এখন তাহলে নিশ্চিন্ত। কর্তা গিন্নি কারোর মুখেই যেন উচ্ছ্বাস নেই তেমন। মাথা নিচু করে বেরিয়ে যাচ্ছে ধীর পায়। খুশি হবে না ব্যথিত, এখনো বোধহয় বুঝে উঠতে পারিনি। এই গল্প এখানেই শেষ। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।